নমস্কার, আমি অরিন্দম ঘোষ। আমি হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, যা বীরভূমে অবস্থিত একটি কলেজ, 1897 সালে স্থাপিত, তার ইংরেজি বিভাগের শিক্ষক। আহ, এই অবস্থায় যখন ওপেন বুক এক্সামিনেশন চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে তা কন্ডাক্ট করা হচ্ছে, আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়েও তা কন্ডাক্ট করা হচ্ছে, আমরা জানি। এই মতো অবস্থায় আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই বেশ খানিকটা কনফিউজড যে কেমন করে তারা এই পরীক্ষা দেবে, কোন কোন স্টেপ তারা অবলম্বন করবে। আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্টরা যারা হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে পড়ে, তা সেই কলেজের স্টুডেন্টরা কোন কোন স্টেপ অবলম্বন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপিত যে এক্সামিনেশন মডালিটিস দেওয়া হয়েছে, সেই মডালিটিস ফলো করে কিভাবে পরীক্ষা দেবে, সেই রূপরেখাটা একটু দেখাবার চেষ্টা করা। আমি আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে এই দায়িত্বটি বোঝাবার জন্য একটা ভিডিও করতে বলেছেন। বিশেষ করে আমি আমাদের IQAC কোঅর্ডিনেটর, আমাদের আভ্যন্তরীণ মান নির্ধারক সমিতির যিনি প্রধান ডক্টর পল্লবজ্যোতি পাল, এবং আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি, আমাদের কলেজের সমস্ত শিক্ষক এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, এবং সমস্ত ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি একটু বলার চেষ্টা করব যে কেমন করে আমরা এই পরীক্ষা পদ্ধতিটাকে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারি, তার একটা চেষ্টা আমি করব। জানি না কতটা সফল হব, কিন্তু চেষ্টা করছি। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রকাশিত যে মডিফাইড গাইডলাইন্স টু দি ইউজি এক্সামিনিজ অফ টার্মিনাল এক্সামিনেশনস 2020-20, সেই বিজ্ঞপ্তিটা একবার দেখে নেব, যেটা কয়েকদিন আগে বেরিয়েছে। এর আগেও আমরা জানি একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, কিন্তু এটি যখন ইউজিসি নির্দেশিত করলো সমস্ত ভারতবর্ষের কলেজগুলিকে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে যেটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে, সেটি 2-3 ঘন্টার মধ্যে, তো তারপরে এই পার্টিকুলার নোটিফিকেশনটা আসে। আমরা দেখব যে কত সময় দেয়া হয়েছে এবং এখানে কি কি বলা হয়েছে। তাহলে আমরা নোটিশটা একটু পড়ি। আমি যেভাবে পড়বো সেটা হচ্ছে প্রথমে ইংরেজিতে পড়বো এবং তারপরে বাংলায় সেটাকে অনুবাদ করে দেব, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত কাজগুলি করতে হবে, ধরো যাক PDF বানানো বা কেমন করে ইমেল আইডি ক্রিয়েট করে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করব। প্রথমেই বলি, এই নোটিশে বলা হয়েছে যে in the event of certain complications regarding mode of exams and time to be allotted to examinees for writing answers plus submitting answer script and UGC communication in this regard as gathered from various sources, the university authority, after careful consideration, has found it necessary to bring about certain changes in modalities of conducting the UG terminal examinations 2020. কয়েকটা পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেটা আগেই বলেছি। ইউজিসি কমিউনিকেট করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, তার জন্যই এই রিভাইজড গাইডলাইন স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো প্রথমেই বলে দেওয়া ভালো যে কোন মোডে পরীক্ষা হতে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছেন যে in compliance with the judgment of the Honorable Supreme Court on UGC guidelines regarding UG examinations, the university authority has taken decision to conduct the same 6, that is CBCS and Part 3 examination 2020 in blended mode, অর্থাৎ blended open book examination হতে চলেছে। মিশ্র ওপেন বুক এক্সামিনেশন, তোমরা বই খুলেই লিখতে পারবে, কিন্তু সেটা ব্লেন্ডেড ওপেন বুক এক্সামিনেশন, সেটা মিশ্রভাবে ঘটবে আর কি। এবং সেটা ইউজি CBCS সেমেস্টার 6 ষষ্ঠ সেমেস্টারের ছাত্রছাত্রীদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে ওল্ড Part 3 ছাত্রছাত্রীদের জন্য এই প্রভিশন রাখা হচ্ছে। কিভাবে হবে? এটা একটা মিশ্র ওপেন বুক এক্সামিনেশন, যেখানে প্রভিশন থাকছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যে তারা ইলেকট্রনিক্যালি কোয়েশ্চেনগুলোকে অ্যাক্সেস করবে। অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে তাদের ওয়েবসাইটে এবং পরবর্তীকালে কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই তাদের নিজস্ব ওয়েবসাইটে কোয়েশ্চেনগুলো দেবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এই প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্নগুলো ডাউনলোড করবে
এবং তার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর লিখবে পেন এবং পেপার ইউজ করে, এবং যে পেন এবং পেপার, কোন পেপার ইউজ করবে, কোন ফ্রন্ট পেজ ইউজ করবে সেটা এর পরে বলে দেওয়া হবে, এবং যে পেপারটা ইউজ করবে সেই পেপারটা পরবর্তীকালে একটা স্পেসিফাইড মেল আইডিতে, যেটা কলেজ থেকে দেওয়া হবে আফটার দ্য এক্সামিনেশন, সেখানে তোমরা সেটাকে পাঠিয়ে দেবে। এটা প্রথম সেন্টেন্সে বলার চেষ্টা করছে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে বা ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, প্রজেক্ট, ডিসার্টেশন, টার্ম পেপার ইত্যাদির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে এই পুরো বিষয়টি শেষ করতে হবে, এবং সমস্ত থিওরিটিক্যাল এক্সামিনেশনস 18ই অক্টোবর মধ্যে শেষ হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বলেনি, সমস্ত থিওরিটিক্যাল এক্সামিনেশন 18ই অক্টোবরের মধ্যে শেষ হবে। এবং প্রথমেই এবার স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, যেখান থেকে আমরা একটু শেখার চেষ্টা করবো যে কেমন করে ইমেল আইডি ক্রিয়েট করতে হয়। দ্যাট এভরি স্টুডেন্ট শুড প্রেফারেবলি হ্যাভ ওন ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার for sending answer by email to email specified by the college or posted on specific Google Classroom if created by the college. এখানে বলছে যে প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই একটা করে ইমেল আইডি এবং মোবাইল তাদেরকে থাকতেই হবে, এবং তারা উত্তর লেখার পরে তাদের নির্দিষ্ট আনসার স্ক্রিপ্টটা, উত্তরপত্রটা যেন কলেজের দেওয়া ইমেল, যে ইমেলটা কলেজ কর্তৃপক্ষ দিয়ে দেবে, ডিপার্টমেন্ট ওয়াইজ, পেপার ওয়াইজ, প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা ইমেল থাকবে, এবং অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, সেটা সেই পার্টিকুলার ডিপার্টমেন্টের ক্ষেত্রে নির্ভর করছে, অনেকটাই ছাত্র সংখ্যার উপরে নির্ভর করছে। এবং তার সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষ চাইলে গুগল ক্লাসরুমও ক্রিয়েট করতে পারে, সেটা কলেজ কর্তৃপক্ষের নিজস্ব ইচ্ছার উপরে নির্ভর করছে। আমরা এবার একটু দেখে নিই যে কেমন করে ইমেল আইডি ক্রিয়েট করা যায়। আমি মোবাইল ফোনেই দেখাচ্ছি এই পুরো বিষয়টা, এই জন্য যেহেতু তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী মোবাইল ফোনেই স্বচ্ছন্দ, মোবাইল ফোনই ব্যবহার করো, কম্পিউটার ব্যবহার করো না, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যালো, আমরা চলে এসেছি কেমন করে জিমেল আইডি আমরা ক্রিয়েট করব সেটা একটু দেখার জন্য। তো গুগল যেটা করছে, প্রথম দিকে যখন আমি গুগলের পেজে যাচ্ছি আমাকে অ্যালাউ করছে না আমার ভয়েসটাকে রেকর্ড করার জন্য। তো তোমরা একটু দেখে নাও, একটু ফলো করো যে আমি কী কী গুগলে টাইপ করছি। আমি বলে যাব, তাও যদি কোনোভাবে না আসে সেক্ষেত্রে কিছু করার নেই। তো আমি প্রথমে ন্যাচারালি গুগল গুগল অ্যাকাউন্ট। এবার এখানে আসার পরেই তোমরা সঙ্গে সঙ্গে অ্যাড অ্যাকাউন্ট অপশনে যেতে পারো। যদি অলরেডি কারোর থাকে তাহলে তার দরকার পড়বে না, তোমরা এক্ষেত্রে ক্রিয়েট জিমেলে যাবে, ভেরিফাই করবে এটা তুমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা অন্য কিছু দিয়ে। এবার তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেসে আছে, আমি নিজের জন্য অ্যাকাউন্ট খুলছি, ফলে মাই বিজনেসে যাবো, মাই অ্যাকাউন্টে যাব, মাই পার্সোনাল অ্যাকাউন্টে যাব, গিয়ে আমার এখানে নাম টাইপ করবো, আমার নাম অরিন্দম ঘোষ। আমি নেক্সটে যাচ্ছি, গিয়ে আমার একটা বেসিক ইনফরমেশন দিতে হবে, আমার জন্মের তারিখটা এক্স্যাক্টলি দিতে হবে এই জায়গাতে। তোমরা নিজেদের ডেট অফ বার্থটা এখানে দেবে, জেন্ডার দিতে হবে, মেল ফিমেল বা অন্যান্য কোনো জেন্ডার হলে। এবার এখানে ক্রিয়েট জিমেল অ্যাড্রেস ক্রিয়েট দিতে হবে এখানে। তো ন্যাচারালি আমি এখানে লিখব যে কোনো একটা লিখতে পারি, অরিন্দম1818@gmail.com। নেক্সটে যাব, তো দ্যাট ইউজার নেম ইজ টেকেন বলছে, তো সেক্ষেত্রে অরিন্দম 12000@gmail.com। অরিন্দম XT36, একটু আননোন নাম দিলাম আর কি। এবার এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি যা খুশি দিতে পারি, এক্ষেত্রে আমি যা সেটা পাসওয়ার্ড রাখছি, কারণ এটা আমার তো এক্সিস্ট করবে না, ফলে আমি জাস্ট ডেমো পারপাসের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সরি, মিলিয়ে নিতে পারো যে কী পাসওয়ার্ড রয়েছে।
ইয়েস আই এম ইন বলে আমরা কিন্তু অরিন্দম xt36@gmail.com ঢুকে পড়লাম। আমরা এগ্রি করলাম, করে প্রাইভেসি পলিসিতে গেটিং অ্যাকাউন্ট ইনফো গুগল জিজ্ঞেস করবে সেভ করবে কিনা, ইয়েস সেভ করবে, কারণ যদি কারুর ইচ্ছে থাকে যে মোবাইল মনে রাখুক তার পাসওয়ার্ডটা, তাহলে সে সেভ করবে। অ্যান্ড উই আর ইন। আমরা ইচ্ছে করলেই যেটা করতে পারবো, আমাদের মোবাইলে ফিরে গিয়ে জিমেল বলে সার্চ করবো। জিমেল অলরেডি মোবাইলের প্রত্যেকেই থাকে ইনস্টলড অ্যাপ, না থাকলে গুগল প্লে স্টোর থেকে সে ডাউনলোড করে নেবে। নেওয়ার পরে আমি যে অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি অরিন্দম, দিস পার্টিকুলার অ্যাকাউন্ট অরিন্দম mxt36@gmail.com, এটা আমরা পরিষ্কার এখানে দেখতে পাবো। তো এইভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ। আমরা তাহলে দেখে নিলাম যে কেমন করে আমরা ইমেল আইডি ক্রিয়েট করতে পারি যে কোনো মোবাইল ডিভাইস থেকে। আমরা ফিরে এলাম সেটা দেখার পরে। এরপরে আমরা জানবো, যেটা ইউনিভার্সিটি নোটিফিকেশনের 5 নম্বর সিরিয়াল নাম্বার অনুযায়ী, যে কারা কারা এই পরীক্ষা দিতে পারবে, কারা কারা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, examinees who had enrolled themselves at semester 5 examination 2019 have been allowed to fill in examination forms of semester 6 examination 2020 irrespective of their results of the previous semesters. অর্থাৎ যারা পঞ্চম সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছো পরীক্ষায় বসার জন্য, তারা প্রত্যেকেই ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। আগের সেমিস্টার বা অন্য কোনো সেমিস্টারে যদি সাপ্লি থাকে, যদি কোনো পরীক্ষায় ব্যাক পেয়ে থাকো, যদি সেই পরীক্ষায় অকৃতকার্য হও এবং সেই পরীক্ষা পাশ করে না থাকো কোনো পার্টিকুলার পেপারে, তা সত্ত্বেও যদি সেমিস্টার 5-এর ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে তোমরা সেমিস্টার 6-এ বসতে পারবে। কিন্তু এর সঙ্গে বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট শর্ত দিয়েছে। However, results of semester 6 examinees with backlog in respect of semester 1 will not be considered and hence will be put under PNC category if they fail to clear the semester 1 backlog even after the publication of the post-publication review result of semester 1 examination 2019. অর্থাৎ semester 1 examination 2019 যারা যারা অকৃতকার্য হবে, মানে পোস্ট পাবলিকেশন রিভিউ এর পরেও একবার পরীক্ষা দিয়েছো সেমিস্টার 1-এ, যারা ষষ্ঠ সেমিস্টার পড়ছো অথচ সেমিস্টার 1-এর কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারোনি, এরকম যদি কেউ থেকে থাকো, এবারেও সেমিস্টার 1 দিয়েছো, তার পোস্ট পাবলিকেশন রিভিউ বেরিয়েছে, সেই পরীক্ষা ক্লিয়ার করতে পারোনি, তাহলে কিন্তু যতক্ষণ না তুমি সেই পরীক্ষা ক্লিয়ার করতে পারছো সেই পার্টিকুলার পেপার, ততক্ষণ অব্দি পিএনসি বা পেপার নট ক্লিয়ার্ড এই রেজাল্ট আসবে। সেই তোমরা পেপার সেমিস্টার 1 যখন ক্লিয়ার করে ফেলার পরে তোমরা কমপ্লিট রেজাল্ট পাবে। অর্থাৎ তোমরা ষষ্ঠ সেমিস্টারের সম্পূর্ণ ফলাফল ততক্ষণ অবধি পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রত্যেকটা পেপার ক্লিয়ার থাকে। For availing themselves of the scope of review or scrutiny of their result of the third and the last chance of semester 1, such examination should apply for the PPR or PPS. তোমরা জানো যে 3 বারের বেশি এক একটা পার্টিকুলার পেপারে চান্স দেওয়া হয় না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। 3 বারের বেশি দিতে কেউ পারে না। 3 বারের বেশি অকৃতকার্য হলে, 3 বার অকৃতকার্য হলে আর সেই পার্টিকুলার পেপার দিতে পারবে না। সেই সমস্ত ক্যান্ডিডেট যারা শেষ আরেকবার চান্স নিতে চায় সেমিস্টার 1-এ, এখনো ষষ্ঠ সেমিস্টারে পড়ছো কিন্তু সেমিস্টার 1-এর এখনো কোনো পেপার ক্লিয়ার হয়নি, তাদের আরেকবার লাস্ট চান্সের জন্য পোস্ট পাবলিকেশন রিভিউ করতে বলা হচ্ছে। এরপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা বলেছে সেটা পার্ট 1 এক্সামিনেশনের জন্য এক্সামিনিজ উইথ প্রিফিক্স 16 রোল নাম্বার প্রিফিক্স 16, প্রিফিক্স মানে আগে থেকে শুরু হওয়া, মানে যে রোল নাম্বার শুরু হচ্ছে 16 দিয়ে, তাদের ক্ষেত্রে who had already qualified their part 1 examination and appeared but failed to qualify part 2 examination in 2019 have been allowed to appear at the part 3 examination 2020. আগের মতোই প্রায় এক্ষেত্রে নিয়মটা রয়েছে। যারা অলরেডি পার্ট 1 এক্সামিনেশন কোয়ালিফাই করেছো কিন্তু পার্ট 2-তে কোয়ালিফাই করতে পারোনি, তারা কিন্তু পার্ট 3 দিতে পারবে এবারে। অর্থাৎ এবারের পরীক্ষা থেকে এই পার্টিকুলার
সেকশনটা 6 নম্বর সেকশনটা শুধুমাত্র যারা ওল্ড পার্ট 3 এক্সামিনেশন 2020 দিচ্ছে তাদের জন্য। তারা যদি পার্ট 1-এ পাস করে থাকো কিন্তু পার্ট 2-তে ফেল করেছো, তারা পার্ট 3 দিতে পারবে। সিমিলারলি examinees with roll number prefix 17, যাদের 17 দিয়ে রোল নাম্বার শুরু হচ্ছে, who failed to qualify their part 1 and part 2 examination in 2019 have been allowed to appear at the part 3 examination 2020। তারা পার্ট 1 বা পার্ট 2 এক্সামিনেশনে যাদেরকে অ্যালাউ করা হয়েছে, যারা যারা কোয়ালিফাই করতে পারেনি পার্ট 1 বা পার্ট 2 এক্সামিনেশন 2019-এ, তাদেরকে অ্যালাউ করা হচ্ছে পার্ট 3 এক্সামিনেশনে বসার জন্য। The result of Part 3 examinations 2020 will be considered only for those examinees who will qualify their Part 1 and Part 2 examinations 2019, as the case may be, after the publication of the results of the post-publication review or post-publication scrutiny। Part 3 পরীক্ষার্থী যারা Part 3 পরীক্ষা দিচ্ছ, তাদের রেজাল্টটা তখনই ফাইনালাইজ করা হবে তখন যখন যারা পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষাতে সম্পূর্ণভাবে পাশ করবে, অথবা পোস্ট পাবলিকেশন রিভিউ এর পরে তাদের ফাইনাল রেজাল্ট বেরোবে, তারপরেই তারা পার্ট 3-র ফাইনাল সম্পূর্ণ রেজাল্ট হাতে পাবে। তার আগে পাবে না। এই নিয়মটা অনেকটাই সিবিসিএস এর নিয়মের মতো করা হয়েছে যে যতক্ষণ অবধি আগের পরীক্ষাগুলো ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ অবধি তোমরা পার্ট 3-র সম্পূর্ণ রেজাল্ট পাবে না। পয়েন্ট নাম্বার 7-এ চলে আসি। তোমরা প্রত্যেকেই জানো যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ সেমেস্টার 6-এর অনেক কলেজেই ক্লাস শুরু হয়নি, অনেক কলেজে সবে ক্লাস শুরু হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসিশন নিচ্ছে সেমেস্টার 6-এর সমস্ত স্টুডেন্টদের C3 বা কম্পোনেন্ট 3-তে, অর্থাৎ অ্যাটেন্ডেন্সের কম্পোনেন্টে ক্লাসে হাজিরার ব্যাপারে 5-এ 5 নম্বর দেওয়া হবে। যে নম্বরটা রয়েছে অ্যাসাইন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে সেই নাম্বারটি দেওয়া হবে। So all semester 6 students may be deemed to have attended 100% classes, and the highest allotted marks, that is 5 for the attendance, be awarded to all the examinees in component 3। সকলকে সেটা দেওয়া হবে। চলে আসছি 8 নম্বর পয়েন্টে। এখান থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মোটামুটি শুরু হচ্ছে। বলা হচ্ছে যে তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আফটার দ্য এন্ড অফ দ্য ডেট অফ দ্য ফর্ম ফিলিং। তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছো, আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফর্ম ফিল আপের ডেট 18 তারিখে সম্ভবত শেষ হয়েছে। আফটার দ্য এন্ড অফ দ্য ডেট অফ দ্য ফর্ম ফিলিং, ইন রেসপন্স টু দ্য ইউনিভার্সিটি নোটিফিকেশন, স্টুডেন্টস উইল হ্যাভ টু ডাউনলোড ইন্ডিভিজুয়াল এক্সামিনেশন অ্যাডমিট কার্ড। পরীক্ষায় বসার জন্য যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, showing details of the courses for which they are eligible to take their examination। কোন কোন পেপার তোমরা দেবে, আমরা যাদের অনার্স রয়েছে আমরা জানি তারা CC13, CC14, DSC3 এবং DSC4 দেবে। তো এইরকম প্রত্যেকটা পেপারের নাম এবং কবে পরীক্ষা হবে সে ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন অ্যাডমিট কার্ডে থাকবে। কবে পরীক্ষা হবে সে বিষয়ে রুটিনেও বিস্তারিতভাবে দেওয়া থাকবে। উইদাউট এনি such valid document issued in his or her name, the examination will be treated as invalid and no result will be published for that examination। অ্যাডমিট কার্ড ছাড়া তাদের রেজাল্ট ইনভ্যালিড বা অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং কোনো তারা পরীক্ষার রেজাল্ট পরবর্তীকালে পাবে না। ফলে অ্যাডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করতে হবে। বিসাইডস দ্যাট, এর পাশাপাশি no examinee is eligible to take examination in any subject or course or paper that is not mentioned in the admit card। অ্যাডমিট কার্ডে যে বিষয়ের কথা বলা নেই সেই বিষয়ে তোমরা কখনোই পরীক্ষা দিতে পারবে না। If taken as per rule, the said examination will be treated as invalid। যদি দাও তাহলে সেই পরীক্ষা অসম্পূর্ণ এবং অসঙ্গত বলে বিবেচনা করা হবে। অ্যাডমিট কার্ড সংগ্রহ তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নজর রাখবে, কলেজের ওয়েবসাইটে নজর রাখবে। অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে অবশ্যই সেটাকে সংগ্রহ করবে। এক্ষেত্রে 9 নম্বর পয়েন্টে আমরা চলে আসছি। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ফ্রন্ট পেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশন। Soft copy of the front page of the answer script to be used for writing answers will be available at the university website। আমরা একটু দেখে নিই যে ফ্রন্ট পেজের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন গাইডলাইন দিয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজ তোমরা ইউনিভার্সিটি ওয়েবসাইটেও পাবে। তার সঙ্গে সঙ্গে আমি এই
পার্টিকুলার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই ফ্রন্ট পেজের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ফ্রন্ট পেজ তোমাদেরকে ফিল আপ করতে হবে, এটা ফিল আপ না করা ছাড়া তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না। আমি শেষ করে নিয়ে আমরা আসবো যে কিভাবে আমরা ফ্রন্ট পেজটা ফিল আপ করবো। Use of the front page provided by the university is compulsory, and since there is no scope of checking the information, examinees are asked to fill in the blanks like roll number, registration number, course and paper and subject very carefully. The answer script will be treated as incomplete without a properly filled in front page and is therefore liable to be rejected. ফলে ফ্রন্ট পেজে যে সমস্ত ইনফরমেশন চেয়েছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স বা পেপারের নাম, কোর্স বা পেপারের নাম্বার এবং তোমার যে সাবজেক্ট অনার্স বা জেনারেল, সেই সাবজেক্টের শুদ্ধ পুরো নামটা তোমাদেরকে লিখতে হবে। এটা ছাড়া, ফ্রন্ট পেজ ছাড়া কোনো ধরনের উত্তরপত্র বলে বিবেচিত হবে না। আমরা দেখে নিই ড্যাশ এক্সামিনেশন। এক্ষেত্রে আমরা অ্যাডমিট কার্ডে যে এক্সামিনেশন লেখা আছে, ইউজি সেমেস্টার আন্ডার গ্র্যাজুয়েট সেমেস্টার 6 সিবিসিএস এক্সামিনেশন 2020 লিখবো। আমরা এখানে ডেট দেব, ডেট অফ এক্সামিনেশন যবে থেকে শুরু করে কেন, 1 অক্টোবর, 3 অক্টোবর, এখানে 3 অক্টোবর 2020, এটা এখানে ক্লিয়ারলি লিখবো। সাবজেক্টের নাম লিখবো, ধরা যাক ইংলিশ ব্র্যাকেটে হর্নস বা পলিটিক্যাল সায়েন্স ব্র্যাকেটে জেনারেল লিখবো। কোর্স বা পেপারের নাম লিখবো সিসি 13 বা সিসি 14 বা ডিএসসি 3 বা ডিএসসি 4। যে পেপার যেদিনকে পরীক্ষা দেবো সেটা আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা হাফ বা গ্রুপের জায়গাতে এখানে অ্যাজ সাচ কিছু তেমন লেখার নেই। কোর্স এবং টাইটেল অর দ্য পেপার নেম আমরা পরিষ্কারই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই পেপারটার নাম কি। ধরা যাক ইংরেজির ক্ষেত্রে পোস্ট কলোনিয়াল লিটারেচার্স বা মডার্ন ইউরোপিয়ান ড্রামা বা লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, সেটা পরিষ্কার আমরা লিখবো সেই পেপারের নাম। রোল নাম্বার, তোমাদের যে পুরো রোল নাম্বারটা এখানে লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার পুরো লিখবে অ্যালং উইথ ইয়ার অবশ্যই মেনশন করবে। এবার এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট বলে দেওয়া রয়েছে। সেই ক্যান্ডিডেটের যে জন্য যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। পরিষ্কারই এখানে বলা আছে যে ইউজ A4 সাইজ পেপার টু রাইট ইউর আনসার। তোমরা নিজেদের বাড়িতে যে যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই একটু বেশি পরিমাণে A4 সাইজের পেপার কিনে রাখবে, কারণ যারা অনার্সের পরীক্ষা দেবে, 4টে পরীক্ষা দেবে, তাদের জন্য হয়তো বেশ খানিকটা, হয়তো 60টা বা 70টা A4 সাইজের পেপার রাখবে। A4 সাইজ পেপার ইউজ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাডভাইস করেছে। অ্যান্ড সাচ পেজেস টু বি অ্যারেঞ্জ বাই ইয়োর সেলফ, তোমরা নিজেরাই সেটাকে জোগাড় করবে। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্রত্যেকটা পাতাতে তোমাদেরকে বলেছে in each blank A4 size paper to be used for writing answer, number pages serially। যে পাতাগুলো পরপর লিখবে 1 2 3 করে সিরিয়াল নাম্বার দিয়ে দেবে। আমি পরে দেখাবো যে কেমন করে এটা তোমরা প্রিপেয়ার করবে। অ্যান্ড মেনশন ইউর রোল নাম্বার, সাবজেক্ট, পেপার অ্যান্ড কোর্স অ্যাট দ্য হেডার সেকশন অফ ইচ পেজ। প্রত্যেকটা পেজের হেডার সেকশনে রোল নাম্বার, যে রোল তোমাদের বিষয়, তোমাদের কোর্স এবং সাবজেক্টের নাম, ধরা যাক সিসি 13 পোস্ট কলোনিয়াল লিটারেচার, সেটা প্রত্যেকটা জিনিস তোমরা সেই পাতার উপরের দিকে লিখবে। এটা আমি তোমাদেরকে লিখে ডেমনস্ট্রেশন পারপাসে দেখাবো। উইদাউট দ্য ফিল্ড অফ ফ্রন্ট ইন পেজ, তোমাদের আনসার স্ক্রিপ্ট, উত্তরপত্র উইল বি ট্রিটেড অ্যাজ ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যাবে অ্যান্ড লায়াবল টু বি রিজেক্টেড, এবং রিজেক্টেড হতে পারে। ফলে অবশ্যই এই ফ্রন্ট পেজটা খুবই এসেনশিয়াল। মাথায় রেখো, এই ফ্রন্ট পেজ ফিল্ড আপ ছাড়া কিন্তু তোমাদের এক্সামিনেশনে তোমরা যে উত্তরপত্র জমা দিচ্ছ সেটা সঠিক বলে গণ্য হবে না। Own handwritten answer scripts including this page need to be scanned and converted into a single PDF file for electronic submission. PDF ফাইলে এটাকে কনভার্ট করতে হবে, আমি দেখাবো সেটা আমরা কেমন করে করতে পারি। An examinee will have to submit this PDF file electronically to the mail ID or any other electronic mode like Google Classroom as specified by the college within the stipulated time for each day's examination. প্রত্যেকটা দিনের এক্সামিনেশনের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে এই পাতাটি এবং অন্যান্য সমস্ত উত্তরপত্রটা স্ক্যান করে সেই নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।
The examinee will be treated as absent in the relevant course or paper if the answer script is not submitted as per instruction in the point number 5. Point number 5 অনুযায়ী, অর্থাৎ যদি সিঙ্গেল পিডিএফ করে তোমরা পাঠাতে না পারো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ইমেল আইডিতে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার অ্যাবসেন্ট, তোমাদেরকে অ্যাবসেন্ট বলে বিবেচনা করা হবে। এবার আসছি আরও একটি গুরুত্বপূর্ণ পার্টে এই ফ্রন্ট পেজের, সেটা হচ্ছে ডিক্লারেশনে। তোমরা যারা বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ এই হোম বেসড এক্সামিনেশনে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, তাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে। কি কি তোমরা ডিক্লেয়ার করছো? I have appeared in the examination from my own home or place within the allotted time as per the examination schedule. Examination schedule অনুযায়ী সঠিক সময়ে আমি আমার বাড়ি থেকে এই পরীক্ষা দিচ্ছি। I have not taken help from any external source with answering the questions during the allotted time of the examination. তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ যে অন্য কোনো ধরনের এক্সটার্নাল সোর্স বা বাইরের অন্য কোনো সোর্স থেকে কোনো ধরনের সাহায্য নিয়ে তোমরা এই পরীক্ষা দিচ্ছ না। The additional time has not been spent by me for the purpose of রাইটিং আনসার্স। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়েই আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, কোনো অ্যাডিশনাল টাইম আমি নিচ্ছি না, আগে থেকে আনসার লিখে রাখিনি। I accept the rule that I may be treated as an absent if the examination if I fail to spend or submit the answer script within the allotted time as instructed above. যে অ্যালটেড টাইমের মধ্যে আমাকে জমা দিতে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে যদি আমি জমা দিতে না পারি, তাহলে আমাকে এই এক্সামিনেশনে অ্যাবসেন্ট বলে বা আমি অ্যাপিয়ার করিনি বলে ট্রিট করা হবে বলে এখানে তুমি তোমার সই করছো, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এই হচ্ছে তোমার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ফার্স্ট পেজ, প্রথম ফ্রন্ট পেজ, তার যে স্পেসিফিক গাইডলাইন সেটা। আমরা কেমন করে এই পেজ ফিল আপ করতে হয় সেটা দেখব। তার আগে আমরা 10 এবং 11 নম্বর পয়েন্টটা দেখে নিয়ে আমরা যাব যে এটা আমরা কেমন করে ফিল আপ করতে পারি, আমি তোমাদেরকে এটা দেখাবার চেষ্টা করব। আসছি 10 নম্বর পয়েন্টে। তোমরা খুব ভালো করেই জানো 10 নম্বর পয়েন্টে এক্সামিনেশনের মার্কস ডিভিশন নিয়ে বলা হয়েছে। Each question will be 10 or 5 marks and there will be no question carrying 1 or 2 marks. 1 বা 2 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না, কেবলমাত্র 10 এবং 5 নম্বরের প্রশ্নই থাকছে। The distribution of such questions will depend on the full marks of the course or paper. যে যেরকম পেপার বা কোর্স দেবে সেই অনুযায়ী ডিপেন্ড করবে। Soft copy of the questions will be made available by the university as well as the college concerned through the website at least half an hour before the commencement of the examination each day. তাহলে প্রত্যেক দিন পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে প্রশ্নপত্র দিয়ে দেবে। স্পেসিফিক কলেজও তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে এই প্রশ্নপত্রগুলো প্রত্যেক দিন পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে তোমাদেরকে দিয়ে দেবে। মাথায় রাখতে হবে পরীক্ষা শুরুর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে। ফলে পরীক্ষা যদি শুরু হয়, আমি উদাহরণস্বরূপ বলছি 12টার সময়, তাহলে 11:30টার সময় প্রশ্নপত্র চলে আসবে কলেজ এবং ইউনিভার্সিটি ওয়েবসাইটে। পয়েন্ট নাম্বার 11, অ্যাজ ইট ইজ আ ব্লেন্ডেড ওপেন বুক এক্সামিনেশন, এটা যেহেতু মিশ্র ওপেন বুক এক্সামিনেশন, তাই দেয়ার উইল বি নো অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্ড দ্য টাইমিং উইল বি রেস্ট্রিক্টেড টু 2 to 3 hours। যে সমস্ত পেপার 3 ঘন্টায় হয়, ধরা যাক থিওরিটিক্যাল সমস্ত পেপার 3 ঘন্টায় হয়, প্র্যাকটিক্যাল অনেক সাবজেক্টের ক্ষেত্রে 40 নম্বরের পেপার হয়, তাই 2 ঘন্টায় হয়, 60 নম্বর পেপার হলে 3 ঘন্টায় হয়, অ্যাজ দ্য কেস মেবি। যেরকমভাবে বিভিন্ন সাবজেক্টের উপর ডিপেন্ড করে কোন পেপারের দৈর্ঘ্য কিরকম হবে। সাধারণত আর্টসের থিওরিটিক্যাল পরীক্ষার এক্সামিনেশনে 3 ঘন্টায় হয়, সায়েন্সের যেখানে প্র্যাকটিক্যাল থাকে কোনো পেপারে সেটা 40 নম্বরের হয় আমরা জানি। অ্যান্ড to the 2 hours in the part 3 irrespective of the course and paper। part 3 এর ক্ষেত্রে কিন্তু যেখানে আমরা 4 ঘন্টার পরীক্ষা দিতাম আগে, সেটা কমিয়ে 2 ঘন্টায় নামিয়ে নেওয়া হয়েছে। একটা কারণ রয়েছে, সেটা আমরা পরে জানতে পারবো। টাইম ফর part 3 examinees will be 2 hours, therefore full marks of each paper will be 50। আগে 100 নম্বরের পেপার হতো, part 3 তে সেটা 50 নম্বর হচ্ছে। এটা কিন্তু part 3 এর জন্য অনেক ছাত্রছাত্রী এটা কনফিউজ করে ফেলছে সেমিস্টার 6 এর ছাত্রছাত্রীরা, যে তাদের মার্কস কিন্তু 50 হবে, তা কিন্তু হবে না। তোমাদের পরীক্ষা যেরকম হবার সেরকমই হবে। তোমরা যদি একটা থিওরিটিক্যাল পেপার 60 নম্বর দিতে, তাহলে 60 নম্বর হবে, 40 নম্বরের দিলে 40 নম্বরই থাকছে। কিন্তু এসএসসির ক্ষেত্রে সেটা 40 নম্বর হবে।
কিন্তু কোর কোর্স বা ডিএসসির ক্ষেত্রে যেরকম পেপারের পূর্ণ মান সেই পূর্ণ মান অনুযায়ী হবে, কিন্তু পার্ট 3-র ক্ষেত্রে সেটা হাফ করে দেওয়া হচ্ছে, সময়ও কমিয়ে 2 ঘন্টা করে দেওয়া হচ্ছে। আফটার দ্য এক্সামিনেশন দ্য মার্কস অবটেন্ড উইল বি ডাবলড টু গেট দ্য ফুল ভ্যালু অফ দ্য পারফরমেন্স ইন এভরি পেপার অফ 100 মার্কস। যে মার্কসটা পাবে 50-এর মধ্যে সেটাকে 2 দিয়ে গুণ করে ডাবল করে দেওয়া হবে, দিয়ে দেখা হবে তোমরা 100-র মধ্যে কত পাচ্ছ। পরিষ্কার? এরপরে আমরা আসছি পয়েন্ট নাম্বার 12-এ। Examinees will have to submit their own handwritten answer scripts. বারবার বলছি, পরীক্ষাতে কখনোই ওপেন বুক এক্সামিনেশন হচ্ছে বলে বাড়িতে টাইপ বা অন্য কোনো মাধ্যমে ছাত্রছাত্রীদের সাহায্য নিতে বারণ করা হচ্ছে। কম্পিউটার টাইপিং বা কোনো ধরনের টাইপিং অ্যালাউড নয়। তাদের হ্যান্ড রিটেন আনসার স্ক্রিপ্ট ইলেকট্রনিক্যালি মেল করতে হবে একটা সিঙ্গল পিডিএফ ফাইলে। সেখানে ক্লিয়ারলি পেজ সিকোয়েন্স মেনশন করা থাকবে। পেজ সিকোয়েন্স মানে পরপর 1 2 3 4, প্রথমে ফ্রন্ট পেজ থাকবে, তারপরে তোমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, যেটা অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষাতে কত সময় পাচ্ছ সেটা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হবে। Examinees should be very much careful in typing the correct mail ID while submitting the answer script. Exactly কলেজ থেকে যে মেল আইডি বলে দেওয়া হবে সেই মেল আইডিতেই তোমরা সাবমিট করবে। ইন কমপ্লায়েন্স উইথ দ্য ইউজিসি ম্যান্ডেট, ইউজিসি ম্যান্ডেটকে মেনে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আসবে আধ ঘন্টা আগে, হাফ অ্যান আওয়ার or so for downloading the question paper, question paperটাকে দেখার জন্য এবং ডাউনলোড করার জন্য আধ ঘন্টা পাবে, অ্যান্ড আপলোডিং দ্য আনসার পেপার স্ক্যান করে আপলোড করার জন্য আরও আধ ঘন্টা পাবে। ফলে 1 ঘন্টা তোমরা এক্সট্রা পাবে এই পরীক্ষা কোয়েশ্চেন পেপার ডাউনলোড এবং আপলোড করার জন্য, আর বাকিটা লেখার জন্য। They will get half an hour for downloading the question paper and half an hour for sending the PDF file of the answer script. PDF file of the answer script পাঠানোর জন্য আরো আধ ঘন্টা পাবে। এবার এক্ষেত্রে একটা জিনিস আমি এই স্পেসিফিক কনটেক্সটে মেনশন করতে চাই, সেটা হচ্ছে ইমেল আইডির বিষয়টা। সেটা পরিষ্কারই কলেজ কর্তৃপক্ষ এবং তোমাদের স্পেসিফিক ডিপার্টমেন্ট বলে দেবে যে কিভাবে কোন ইমেল আইডিতে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিফিকেশন বার করেছে যেখানে বলেছে যে এইভাবে ইমেল আইডি ক্রিয়েটেড হতে পারে। কোন ইমেল আইডিতে পাঠাতে হবে সেটা ডিপার্টমেন্ট বলে দেবে। ধরা যাক ইমেল আইডিটা এরকম হবে, ধরা যাক কৃষ্ণচন্দ্র কলেজের কলেজ কোড হচ্ছে 307, তাহলে 307 ইংলিশ, 307 ফিলোসফি, যে পার্টিকুলার পেপার ডট বা আন্ডারস্কোর যা দিয়েই সেই পেপারের নাম হবে ধরা যাক DSC 2 বা DSC 3@gmail.com। এইরকম একটা মেল আইডিতে তোমাদের যে স্ক্যান্ড আনসার স্ক্রিপ্টটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে। চলে আসছি আমরা পয়েন্ট নাম্বার 13-এ। 13 থেকে দেখার পরে আমরা দেখব যে কেমন করে আমরা একটা পার্টিকুলার ডেমো পারপাসে একটা আনসার স্ক্রিপ্ট তৈরি করে সেটা কেমন করে আমরা পাঠাতে পারি সেটা একবার দেখার চেষ্টা করব। বলা হচ্ছে ফর ইলেকট্রনিক সাবমিশন, আগেই আরেকবার বলেছে আবার বলছি, নাম্বারড শিটস আর টু বি অ্যারেঞ্জড সিরিয়ালি, পরপর অ্যারেঞ্জ করতে হবে এবং সিঙ্গল পিডিএফ ডকুমেন্টে করতে হবে। দ্য পিডিএফ ডকুমেন্ট নিড টু বি নেমড আফটার দ্য রোল নাম্বার অফ দ্য এক্সামিনি অ্যান্ড অ্যাটাচ টু দ্য মেল বিফোর সেন্ডিং ইট টু স্পেসিফাইড মেল আইডি। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে তোমাদের নির্দিষ্ট রোল নাম্বার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই রোল নাম্বার অনুযায়ী তোমাদের পিডিএফ ডকুমেন্টের নাম দেওয়া কিন্তু হবে। আমি সেটা দেখাবো আমরা কেমন করে পিডিএফ ডকুমেন্টের নাম দিতে পারি, কিন্তু পিডিএফ যে ফাইলটা তৈরি করবে সেই ফাইলের নামটা যেন তোমাদের রোল নাম্বার অনুযায়ী হয়। ধরা যাক তোমার রোল নাম্বার 17130940, তো এই একটা এক্সাম্পল দিলাম, তো এই নামেই কিন্তু পিডিএফ ফাইলের নাম হবে, মেলে সেন্ড করবে। তারপরে in the subject field of the mail, subject and course and paper are to be written. যখন ইমেল করবে সেই ইমেল করার সময় সাবজেক্ট ফিল্ডে নিজের মেল সাবজেক্টের জায়গাতে নিজে ইংলিশ এবং কোর্স বা পেপারের জায়গাতে কোন কোর্স বা পেপার ইউজ করছো সেটা বলবে। আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি।
এখানে ধরা যাক আমি 2 বলে মেল করছি, এখানে এই 2@gmail.com এটা থাকবে মেলের জায়গাতে। একটা ডেমনস্ট্রেশন পারপাসে আমি দেখাচ্ছি এই মেলের এক্সিস্টেন্স নেই, অস্তিত্ব নেই। সাবজেক্টে আমি ধরা যাক লিখছি ইংলিশ অনার্স, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে পরিষ্কারই বলে দিয়েছে যে সাবজেক্ট ফিল্ডের মেল সাবজেক্টে অবশ্যই ইন দ্য সাবজেক্ট ফিল্ড অফ দ্য মেল সাবজেক্ট অ্যান্ড কোর্স পেপার আর টু বি রিটেন। তাহলে তোমরা এখানে সাবজেক্ট ইংলিশ অনার্স দেবে এবং কোর্স এবং পেপার ফর এক্সাম্পল সিসি 30। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে আমরা 2তে যে পার্টিকুলার মেল আইডিতে পাঠাবো সেটার নাম এবং সাবজেক্টটা অবশ্যই আমার কোন সাবজেক্টে আমি বিলং করি, ইংলিশ অনার্স বা ফিজিক্স অনার্স বা ম্যাথামেটিক্স অনার্স বা হিস্ট্রি অনার্স যাই হোক, এবং তার সঙ্গে সঙ্গে যে পার্টিকুলার পেপার দিচ্ছি তার নামটা এখানে মেনশন করতে হবে। তো এইভাবে আমরা পাঠাবো ইমেলটা। এবার আমি তো এটা দেখালাম শুধুমাত্র একটা এক্সাম্পল হিসেবে কম্পিউটারে, এবার আমি এই মেলটা কেমন করে আমরা মোবাইলে অ্যাকচুয়ালি পাঠাতে পারি তার একটা ডেমনস্ট্রেশন, হ্যান্ডস অন ডেমনস্ট্রেশন আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, এবং তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য এক্স্যাক্টলি কি কি লাগবে সেটাও আমি এখানে মেনশন করে দেব এই ভিডিওর সঙ্গেই অ্যাটাচ করে নেক্সট ভিডিও যেটা আসছে সেখানে। খালি মাথায় রেখো তোমাদের হাতের কাছে রাখতে হবে অবশ্যই তোমাদের ফ্রন্ট পেজটা, এটা ফিল্ড আপ অবস্থায় এরকম একটা ফ্রন্ট পেজ থাকবে। এই ফ্রন্ট পেজে কি কি লিখতে হবে সেটা একটু পরেই দেখানো হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে থাকবে এরকম ব্ল্যাঙ্ক অনেকগুলো ব্ল্যাঙ্ক A4 শিট, যার পাতার উপর দিকে আমরা রোল নাম্বার, সাবজেক্ট ইংলিশ অনার্স এবং বা অন্য কোনো অনার্স, এবং তার সঙ্গে সঙ্গে এক্স্যাক্টলি পেপার বা কোর্সের নাম CC 13 কোর্সের নাম, এইটা লিখে আগে থেকে মানে এটা লিখে আমরা পরীক্ষার খাতা যখন জমা দেব তখন জমা দেব। তো এই হচ্ছে মোটামুটি পুরো পরীক্ষা ব্যবস্থার যে মানে বেসিক প্রেমাইস, যে জিনিসগুলো তোমাদের ছাত্রছাত্রীদের রাখতে হবে সেই জিনিসগুলোর কথা। এবার আমি এই ভিডিওটা একটু এগোলেই দেখতে পাবে, আমরা একটু দেখে নিই চলো যে কেমন করে তোমরা এই ফার্স্ট পেজটা এবং তার সঙ্গে সঙ্গে অন্য পেজগুলোকে স্ক্যান করবে এবং কেমনভাবে লিখবে সেটা আমরা একটু দেখে নেবার চেষ্টা করি। হ্যাঁ, এবার আমরা একটু বলার চেষ্টা করব যে কেমন করে তোমরা পরীক্ষার্থীরা তাদের খাতাগুলোকে রেডি করবে বা খাতাগুলো দেখতে কীরকম হবে। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রকম একটা ফ্রন্ট পেজ তোমাদেরকে দিয়েছে। এরকম অনেকগুলি ফ্রন্ট পেজ তোমরা নিজেদের আগে থেকে প্রিন্ট করে রাখতে পারো। তার কারণটা হচ্ছে তোমাদের তো 4টে মতো পরীক্ষা দিতে হবে, এরকম করে অনেকগুলি ফ্রন্ট পেজ আগে থেকে প্রিন্ট করে নিজেদের কাছে সংগ্রহে তোমরা রাখতে পারো। এবার আসছি যে ফ্রন্ট পেজ কেমনভাবে লিখবে। দেখো পরিষ্কার করে আমি এই ডেমোতে দিয়ে রেখেছি, তোমরা ভিডিও পজ করে ইচ্ছে করলে দেখতে পারো ভালো করে। সেটা হচ্ছে প্রথমেই লিখতে হবে এক্সামিনেশন, আমি আগেই বলেছি এক্ষেত্রে BA সেমেস্টার 6 CBCS অনার্স হলে অনার্স, জেনারেল হলে জেনারেল এক্সামিনেশন। অ্যাডমিট কার্ডে যেটা লেখা থাকবে সেটা লিখবে 2020। সাবজেক্ট আমি লিখেছি ইংলিশ অনার্স, তোমাদের যা যা সাবজেক্ট তোমরা লিখবে। কোর্স বা পেপারের জায়গাতে যেদিনে পরীক্ষা যেটা দেবে CC 13 হলে CC 13, CC 14 হলে CC 14 সেই পরীক্ষাটা দেবে। কোর্স টাইটেল এবং পেপার নেমের জায়গাতে মডার্ন ইউরোপিয়ান ড্রামা আমি লিখেছি, কারণ CC 13 ইংলিশ অনার্সের পেপারের নাম এটা, যার যে পেপার নাম সেটা লেখা থাকবে সেটা দেবে। রোল নাম্বারের জায়গাতে পুরোপুরি নিজেদের 12 ডিজিটের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি দেবে। রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করবে অ্যালং উইথ ইয়ার। অবশ্যই ডেট অফ দ্য এক্সামিনেশন মেনশন করবে, এবং পুরো ডিক্লারেশনটা পড়ার পরে অবশ্যই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটে, এখানে আমি আমার নাম সই করেছি, তোমরা তোমাদের নিজেদের যা নাম সেটা তোমরা লিখবে। এরপরে চলে আসি যে কেমনভাবে দেখতে হবে তোমাদের খাতাটা। রোল নাম্বারের জায়গাতে প্রত্যেকটা খাতার ওপর দিকে আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনশন করে দিয়েছে অলরেডি 3 নম্বর পয়েন্টে যে ইন দ্য ব্ল্যাঙ্ক A4 সাইজ পেপার টু বি ইউজড ফর আনসার রাইটিং
and number pages serially and mention your roll number, subject and paper and course at the header section of each page. প্রত্যেকটা পেজের উপরের দিকে রোল নাম্বার, সাবজেক্ট এবং পেপার এবং কোর্স লিখতে হবে। রোল নাম্বার আমি দিয়েছি, সাবজেক্ট ইংলিশ অনার্স, পেপার বা কোর্স যেদিনকের পেপারটা লিখবে, ধরা যাক মডার্ন ইউরোপিয়ান ড্রামা, তাহলে মডার্ন ইউরোপিয়ান ড্রামা পেপারের নাম আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটাকে আমি অবশ্যই অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে CC13। এখানেও তোমরা CC13 বা CC14 যেটা সেটা লিখবে। পেপারের বা কোর্সের নামটা CC13 বা CC14 যাই লেখো না কেন সেটা আগে লিখবে। আমি এখানে ভুল করে পরে দিয়ে ফেলেছি, এখানে আগে সেটা ইম্পর্ট্যান্ট ওয়েতে মেনশন করতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে পেজ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আনসার স্ক্রিপ্ট এরকমভাবে অর্গানাইজ করতে হবে। মাথায় রেখো, তোমরা যখন পরীক্ষা দেবে তখন যেন একটু বেশি করে A4 শিট নিজেদের কাছে রাখো। তোমাদের যেটা বেসিক্যালি দরকার লাগবে যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে A4 শিট অনেকগুলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত ফ্রন্ট শিটগুলো তোমাদের কাছে লাগবে। 4টে পরীক্ষার জন্য অ্যাটলিস্ট 4টে ফ্রন্ট শিট লাগবে। এছাড়া তোমাদের অবশ্যই পেন লাগবে এবং তোমাদের একটা প্রপারলি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস লাগবে যেটা থাকবে, যেটা দিয়ে তোমরা স্ক্যান করবে। এবার আমরা দেখবো যে আমরা কেমন করে এই পেজগুলোকে স্ক্যান করতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবার আমরা দেখব যে আমরা কেমন করে যে আনসার স্ক্রিপ্ট বা যে উত্তরপত্র আমরা তৈরি করেছি সেই উত্তরপত্র কেমন করে আমরা স্ক্যান করতে পারি। এবার স্ক্যান করার আগে আমরা একবার জেনে নিই যে কী কী মোবাইল থেকে স্ক্যান করার কী কী ভালো ভালো সফটওয়্যার রয়েছে, আমরা একবার দেখে নিতে পারি। আচ্ছা, এইটা জানার জন্য আমাদের প্রথমে যেতে হবে একবার গুগল প্লেতে বা শুধুমাত্র প্লে স্টোরে আমরা একবার যেতে পারি, গিয়ে দেখতে পারি যে মধ্যে কোন কোন সফটওয়্যার রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে সফটওয়্যারটা সবাইকে মোটামুটি রেকমেন্ড করছি, খুবই ভালো সফটওয়্যার, সেটা হচ্ছে এটি, যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ, অ্যাডোব স্ক্যান PDF স্ক্যানার। বেশ ভালো সফটওয়্যার, তোমরা এটাকে ব্যবহার করতে পারো। এছাড়াও আরও 2-1টি সফটওয়্যারের নাম আমি করার চেষ্টা করব এই ভিডিওতে। তাহলে প্রথমে আমরা অ্যাডোব সফটওয়্যারটি আমার অলরেডি ডাউনলোডেড রয়েছে, আমি ওপেন করলাম। তোমরা আগে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে যেখানে তোমরা একটা ছবি তুলবে। ছবি তোমরা তোলার পরে কন্টিনিউ করবে। তোমরা যাক এই প্রথম পেজটা আমি এরকমভাবে তুললাম। তোলার পরে আমি আমার চলে আসছি মানে ফ্রন্ট পেজ অফ দি ইউনিভার্সিটি। তারপরে আমি চলে আসছি আমার পেজ নাম্বার 1, আমার যে আনসার স্ক্রিপ্টের। অলরেডি এই পার্টিকুলার সফটওয়্যারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখিয়ে দিচ্ছে যে পেজের বর্ডারটা কত দূর হতে পারে। 1 নম্বর পাতা তুললাম, 2 নম্বর পাতা তুলে ফেললাম, কন্টিনিউ। এরকমভাবে তোমরা পর বিভিন্ন পাতা তুলতে পারো। আমার কাছে যেহেতু আলাদা করে লেখা কোনো পাতা নেই, তাই আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমার লেখা এমনি পুরনো কিছু আনসার থেকে তোমাদেরকে স্ক্যান করে দেখাবার চেষ্টা করছি। তোমরা তোমাদের প্রত্যেকটা আনসার ন্যাচারালি A4 সাইজ পেজে লিখবে, অন্য কোনো সাইজ পেজে লেখার চেষ্টা করো না, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ A4 সাইজেই লিখতে বলেছে। তাতে তোমাদের স্ক্যান করতেও অনেক বেশি সুবিধা হবে, কারণ নতুন কেনা পেজ প্রপারলি ফ্ল্যাট থাকবে, খাতা যেটা থাকে না, ফলে স্ক্যান করতে একটু অসুবিধা তোমাদের হতে পারে। তো এরকমভাবে পর কন্টিনিউ বাটনটা জাস্ট অ্যাডোব স্ক্যানারে টিপে যেতে হবে। আমি আর একটা ছবি নিচ্ছি। এখানে এরকম করে তোমরা ঠিক করে নিতে পারো প্রত্যেকটা পেজের মাপ, যে কত মাপের পেজ কীরকমভাবে তোমরা দেবে সেটা। আমি আর একটা পেজ স্ক্যান করে দেখাবার চেষ্টা করছি। ব্যাস, আপাতত এই কটা পেজই আমি দেখালাম। তারপর আমি যাব হচ্ছে স্ক্যানারে, যেটা স্ক্যান হলো। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রত্যেকটা পেজ এরকমভাবে স্ক্যান হয়ে চলে এসেছে, যেটা এটা তোমাদের উত্তরপত্র তোমরা জমা দেবে। এবার তোমরা মাথায় রেখো যে তোমরা যে উত্তরপত্র জমা দেবে সেই ফাইলের নাম বলা হয়েছে রোল নাম্বার অনুযায়ী দিতে। ফাইলের নাম কোথায় পাবে? ফাইলের নাম ভালো করে দেখো, ওপরে একটা ডিফল্ট নাম দেওয়া আছে অ্যাডোব স্ক্যান 25 সেপ্টেম্বর। এটাকে পাল্টাবে তোমরা, এটাকে পাল্টে তোমাদের যে রোল নাম্বার, ধরা যাক আমি যে রোল নাম্বার ব্যবহার করেছি সেই রোল নাম্বারটা
এক্ষেত্রে এখানে ব্যবহার করব। ধরা যাক আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি 17007000007, জাস্ট একটা এক্সাম্পল। ওকে করলাম, এই নামেই আমার পিডিএফটা থাকলো। এবার আমি ওপরে গিয়ে সেভ পিডিএফ করছি, সেভিং অ্যাজ পিডিএফ হয়ে চলে এলো। আপলোডিং দ্য ডকুমেন্ট টু দ্য ক্লাউড, এটা অ্যাডোবের নিজস্ব ক্লাউডে ওরা সেভ করছে। এইবার আমি কি করব? এবারে আমি যেটা করব সেটা হচ্ছে শেয়ার অপশানে যাব। যে মুহূর্তে আমি শেয়ার অপশানে গেলাম, আমি 3টে অপশান পাবো, শেয়ার লিঙ্ক, ইমেল এবং শেয়ার কপি। আমি শেয়ার কপিতে যাব। শেয়ার কপিতে গিয়ে আমি যেখানে পাঠাবো সেটা আমি ডিসাইড করি। আমি ধরা যাক জিমেলে পাঠাবো, আমি ন্যাচারালি জিমেলটাকে সিলেক্ট করলাম যেটা থ্রু দিয়ে পাঠাবো। এবার এখানে খুবই পরিষ্কার যে আমি কোন ইমেল আইডিতে পাঠাবো। আমি আগে এক্সাম্পল দেখেছি, ধরা যাক 307, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, ইংলিশ অনার্স CC 13@gmail.com। এটা কোনো নির্দিষ্ট জিমেল নয়, তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে বলে দেওয়া হবে কোন জিমেলে তোমরা পাঠাবে সেটা। তাহলে ফ্রম এবং টু হয়ে গেল। এবার সাবজেক্টের জায়গাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে তোমাদের সাবজেক্ট অর্থাৎ ইংলিশ, আমি লিখলাম ব্র্যাকেটে অনার্স, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পেপারের নাম ধরা যাক CC 13, এই কথাটা লেখার পরে দেখছো উপরের দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে একটা অ্যারো আছে, যে অ্যারোতে ক্লিক করলে তোমাদের মেল চলে যাবে তোমাদের নির্দিষ্ট মেলে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরা যাক আমি এক্ষেত্রে আমার জিমেলটিতে খুলব। দেখো, দেখতে পাচ্ছ এখানে ন্যাচারালি বলছে অ্যাড্রেস নট ফাউন্ড, তার কারণ এরকম কোনো অ্যাড্রেস নেই। তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের এই পিডিএফটি চলে গেছে। সেন্ট মেলে গেলে দেখতে পাবে এই যে পার্টিকুলার যে তোমরা পাঠালে তার একটা স্ক্রিনশট তোমরা অবশ্যই নিয়ে রাখবে, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এই স্ক্রিনশটটাই তোমাদের কাছে একটা প্রমাণ যে তোমরা এটাকে ঠিক সময়ে পাঠিয়েছ কলেজকে। তাহলে তোমরা পুরো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারলে যে কেমন করে মেল করতে হয়। আমি তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা তোমাদের নিজেদের কাছে অবশ্যই অন্তত 15 বা 20 মিনিট বা আধ ঘন্টা যে সময়টা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা তোমরা পুরোপুরি ব্যবহার করো এই স্ক্যানিং করার জন্য এবং নির্দিষ্ট মেল আইডিতে পাঠাবার জন্য, এবং চেষ্টা করো যে যখন নির্দিষ্ট সময় রয়েছে তার অন্তত 5 বা 10 মিনিট আগে এই পুরো জিনিসটাকে শেষ করে সাবমিট করে দেওয়ার, কারণ অযথা তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা তোমাদের বাড়বে। আমি এরপরে চেষ্টা করব আর একটা সফটওয়্যার দিয়ে, মানে আর একটা এক্সট্রা স্ক্যান সফটওয়্যার দিয়ে, অ্যাডোব স্ক্যানার খুবই ভালো, যে তোমরা কেমন করে মেল করতে পারো আমি একবার দেখাবার চেষ্টা করব। আমার ব্যক্তিগত মতে অ্যাডোব স্ক্যানার একটা খুবই ভালো অ্যাপ, যেটা গুগল প্লেতে রয়েছে। আমি অনেকগুলোই স্ক্যানার ইউজ করেছি, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে অ্যাডোব স্ক্যানারই সবথেকে বেশি পছন্দ হয়েছে। ক্ষেত্রে বলা বাহুল্য, আমি কোনো কোম্পানির প্রমোশন করছি না। তো এছাড়াও আরও অনেক অ্যাপ রয়েছে যেগুলো অনেকে ব্যবহার করতে চাইতেই পারেন। তো তাদের জন্য আমি বলবো গুগল প্লেতে গিয়ে তারা নিজেদের মতো করে স্ক্যানার সার্চ করতে পারেন। আমি আর একটা স্ক্যানারের সাজেশন দেবো, সেটা হচ্ছে যেটা স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, PDFO, ফটো টু PDF কনভার্টার। এটার একটা সুবিধা হচ্ছে এখানে তোমরা যে কোনো ছবি যদি তোলো সেই ছবি ডাইরেক্টলি তোমরা পিডিএফে কনভার্ট করতে পারবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরা যাক আমি এই পার্টিকুলার অ্যাপটার হোম পেজে এখন রয়েছে, ইন্টারফেস, হোম ইন্টারফেসে আমি যদি প্লাস সাইন করি আমার দুটো অপশান দেবে। একটা হচ্ছে চুজ ফটো, আমি ক্যামেরা দিয়ে এক্ষুনি তুলতে পারি, আবার আমি গ্যালারি থেকেও যেতে পারি। গ্যালারি থেকেও আমি যদি চলে যাই তাহলে যে কোনো ফটোকেই আমি পিডিএফ করতে পারবো। তো আমি ক্যামেরার অপশানে আসছি, এখানে এসে তোমরা এই ফটোটাকে এক্স্যাক্টলি ক্লিক করলে, আবার এখানে এসে এই ফটোকে এক্স্যাক্টলি এরকমভাবে ক্লিক করলে, এরকম করে যতটা খুশি তোমরা পর পর ফটো ক্লিক করে যেতে পারো।
ধরা যাক আমি ন্যাচারালি পরীক্ষার ক্ষেত্রে প্রথম পাতাটাকে আমি স্ক্যান করতে চাইব, তাহলে প্রথম পাতাটা আমি এক্ষেত্রে স্ক্যান করছি, প্রথম পাতাটাই আগে স্ক্যান করব। তারপরে আমি আসবো দ্বিতীয় পাতায়, তারপরে আসবো আমি তৃতীয় পাতায়। এরকম করে করে পরপর আমি যাবো, যেটা আমি আগে দেখিয়েছি সেরকমই অনেকটা ফিনিশ করলাম। করার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের এখানে আসবে। আমি কোনো চাইলে পেজ ডিলিট বাটন টিপতে পারি। আমি যাই হোক ফিনিশে যাব, গিয়ে যদি বেস্ট কোয়ালিটি ফটো চাই তাহলে বেস্ট কোয়ালিটিতে যাবো, গিয়ে এবার এন্টার ফাইল নেমের জায়গাতে আমি আগেই বলেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন ন্যাচারালি সেই ফাইল নাম্বার দিতে হবে যে ফাইল নাম্বার তোমার রোল নাম্বার 17013007। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট 00007। ওকে, তো এরকমভাবে একেবারেই পিডিএফ তৈরি হয়ে গেল। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলে রাখি, যে যেহেতু এরা ডাইরেক্টলি ক্যামেরাটা ইউজ করছে, তাই অনেক সময়ই পিডিএফের ফাইল সাইজটা অনেকটা বড় হতে পারে। ওই জন্য অ্যাডোব স্ক্যানারই ওয়েল রেকমেন্ডেড, কারণ ওটা অনেক সময় কম্প্রেস সাইজ তৈরি করে। ফিরে এসে তোমরা ওপর দিকের যে চিহ্নটা রয়েছে আপলোডিংয়ের, তোমরা জানো, সেখানে গিয়ে তোমরা জিমেলে যাবে এবং একই রকমভাবে যেরকমভাবে আগের মেলটা করেছিলাম, এখানে টু বলে আমি যে মেল আইডিতে পাঠাবো সে মেল আইডিতে পাঠাবো। এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক 307 ইংলিশ হর্নস cc13@gmail.com, এখানে আমি পাঠাবো। সাবজেক্টের জায়গাতে আমি মেনশন করব আমার যে সাবজেক্ট সেটা, অর্থাৎ ইংলিশ অনার্স সাবজেক্ট মেনশন করব, এছাড়াও পেপার মেনশন করব। ইংলিশ অনার্স কোন পরীক্ষা দিচ্ছি, cc13। আমি চাইলে মেল বডিতে অফকোর্স আমার রোল নাম্বারও মেনশন করে দিতে পারি, যদিও আলাদা করে করার কথা কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেননি, কারণ পিডিএফের নাম্বারটাই তোমার রোল নাম্বার। করার পরে আমি যা রোল নাম্বার সেটা এখানে লিখে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আর রোল নাম্বারটা এখানে আলাদা করে কিছু বললাম না। উপর দিকে যে অ্যারো চিহ্ন আছে এটা পাঠিয়ে দিলেই মেল হয়ে যাবে। সো আমি দুটো সফটওয়্যারের জাস্ট এক্সাম্পল দিলাম এটা দেখাবার জন্য, একটা অ্যাডোব স্ক্যানার এবং আর একটা হচ্ছে পিডিএফ টু ইমেজ কনভার্টার, যেখানে তোমরা ইচ্ছে করলে ক্যামেরা দিয়ে তুলেও পাঠিয়ে দিতে পারো পুরো ইমেজটাকে। কিন্তু বলা বাহুল্য, অ্যাডোব স্ক্যানার যেহেতু নিজেদের ইমেজটাকে আরও রিফাইন করে, তাতে দেখতে অনেকটা ভালো হয় পিডিএফ ফাইলটা, এবং পিডিএফ ফাইলটা অনেক ছোটো হয় সাইজে, অনেক কম্প্রেসড হয়। বুঝতেই পারছো, কারণ মাত্র 6টা পেজ স্ক্যান করি, এখানে প্রায় 15 MB মতো হয়ে গেছে। এবার আমি যে বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আমরা যদি আমাদের ফাইল সাইজ কোনোভাবে 26 MBর বেশি হয়ে যায়, তাহলে আমরা কেমন করে গুগল ড্রাইভের মাধ্যমে পাঠাতে পারি। এটুকু নিশ্চিত থাকো যে যদি অ্যাডোব স্ক্যানারে স্ক্যান করো বা আরও অনেক সফটওয়্যার আছে, ধরো ট্যাব স্ক্যানার, এখানে দেখতে পাচ্ছি আমরা ডকুমেন্ট স্ক্যানার, এরকম অনেক ধরনের আছে। এখানে তোমরা স্ক্যান করলে তোমরা এটুকু নিশ্চিত থাকো তোমাদের ফাইল সাইজ 26 MBর বেশি হওয়ার কথা নয়। ইমেজের এই যে পিডিএফ টু ইমেজ কনভার্টারে করলে হয়তো বেশি হতে পারে, তার কারণ এটা ডাইরেক্টলি ক্যামেরাটাকে অ্যাক্সেস করে, তাই বেশি হতে পারে, কম্প্রেশন টেকনিক ইউজ করে না। কিন্তু অন্যগুলোতে করলে 26 MB ক্রস করবে না। কিন্তু যদি করে যায়, যদি কোনোভাবে আমরা দেখি যে শুধু আমরা করতে পারছি না, ডাইরেক্ট মেল করতে পারছি না, তাহলে গুগল ড্রাইভ দিয়ে কেমন করে মেল করব মোবাইলে সেটা আমরা দেখে নেব। কারণ আমরা জানি কম্পিউটারে ডাইরেক্টলি চলে যায়, মানে অটোমেটিক্যালি ড্রাইভ নিয়ে নেয়, কিন্তু মোবাইলে নেয় না। তো মোবাইলের ক্ষেত্রে কী করবো সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করছি। হ্যালো এভরিওয়ান, এই পার্টিকুলার ভিডিওর এই অংশতে আমি বলার যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কেমনভাবে যদি তোমাদের ফাইল সাইজ কোনো পিডিএফের 26 MB বা 24 MB, আমি এক্স্যাক্ট লিমিটটা ভুলে গেছি, যদি বেড়ে যায়, তার বেশি যদি হয়ে যায়, তাহলে তোমরা কেমনভাবে সেটাকে গুগল ড্রাইভের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট যে জিমেল আইডি বা যে ইমেল আইডিতে কেমনভাবে পাঠাবে সেটা আমি বলবো, যদি তোমাদের ফাইল সাইজ 26 MBর বেশি হয়ে যায়। তাহলে খুবই সহজ, সেটা হচ্ছে বেশিরভাগ মোবাইল ফোনেই কিন্তু গুগল ড্রাইভ যে অ্যাপটা সেটা প্রি ইনস্টল থাকে। যদি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ বলে সার্চ করবে। গুগল ড্রাইভের এই হচ্ছে লোগো, এই হচ্ছে পুরো অ্যাপটা তোমরা পেয়ে যাবে। তোমার যদি মোবাইলে অলরেডি প্রি ইনস্টল থাকে তাহলে তোমরা ওপেন করতে পারবে।
তো এই হচ্ছে গুগল ড্রাইভের মোটামুটি ইন্টারফেস। এবার আমরা দেখে নিই যে আমরা কেমন করে গুগল ড্রাইভের মাধ্যমে পাঠাতে পারবো। তো আমরা প্রথমে ন্যাচারালি যে স্ক্যানিং সফটওয়্যার দিয়ে স্ক্যান করেছি সেখানে যাব। আমি এক্ষেত্রে অ্যাডোব স্ক্যানারে যাচ্ছি, কারণ আমি অ্যাডোব স্ক্যানারে অলরেডি স্ক্যান করেছি। তো তোমাদের কাছে অলরেডি স্ক্যান্ড অবস্থায় সেটা রয়েছে। আমি এখানে আরেকবার স্ক্যান করলাম। তো আমি একবার হোম পেজে চলে যাই। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে যাওয়ার পরে এখানে আমরা পেয়ে যাবো যে কোন কোন জায়গাগুলো, কোন কোন স্ক্যানার দিয়ে আমরা কোন কোন স্ক্যান্ড পাতাগুলোকে স্ক্যান করেছি সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখানে এলেই তোমরা দেখতে পাবে যে অনেকগুলো অপশান আছে, শেয়ার, কমেন্ট, মোর। তো শেয়ার অপশানে গেলে শেয়ার কপি দিয়ে আমি দেখিছি আগে মেলে করা যায়। এখানে আমরা মোরে যাব, মোর অপশানটাই যাবো, মাথায় রাখো মোর। মোরে গিয়ে তোমরা একটা ডাইরেক্ট অপশান পাবে কপি টু গুগল ড্রাইভ বলে। এই কপি টু গুগল ড্রাইভে যদি চলে যাও তাহলে তোমরা এক্স্যাক্টলি এখানে এই ডকুমেন্ট টাইটেল এবং কোন অ্যাকাউন্টে সেভ হবে সেটা পাচ্ছ। মাই ড্রাইভ অ্যাকাউন্ট হচ্ছে kc.college@gmail.com, আমার যে ইমেল আইডি, আমি এখানে তাহলে সেভ করলাম। এবার যে মুহূর্তে আমি সেভ করলাম এটা আমার গুগল ড্রাইভে গিয়ে সেভ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যাব মোরে, মোরে গিয়ে আমি কপি টু গুগল ড্রাইভ অপশানে যাব অ্যাডোব স্ক্যানারের ক্ষেত্রে। তাহলে আমি কপি টু গুগল ড্রাইভে যে মুহূর্তে যাব সেটা গুগল ড্রাইভে এটাকে কপি করে দেবে। এবার আমি যেটা করব, গুগল ড্রাইভে আবার ফেরত যাব, গুগল ড্রাইভে আসবো। আসার পরে আমি দেখতে পাবো অলরেডি আমি যে ডকুমেন্টটা সেভ টু ড্রাইভ করেছি সেটা এখানে হয়ে আছে, সেভ হয়ে আছে ড্রাইভে। আমি যে তিনখানা ডট আছে সেটাই যাব, গিয়ে শেয়ার অপশানটায় যাব। শেয়ার অপশানটা আমি টিপবো, যে মুহূর্তে টিপবো সেই মুহূর্তে আমার ওপরে চলে আসবে আমি কোন ইমেল আইডিতে পাঠাবো। আমি আগেই বলেছি কলেজ কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট ইমেল আইডি, ধরা যাক এক্ষেত্রে 307 ইংলিশ অনার্স cc13@gmail.com, এরকম একটা আমি ইম্যাজিনারি মেল আইডি ক্রিয়েট করেছি। সেখানে আমি সেই মেল আইডিতে নাম লিখবো। লেখার পরে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেখানে শেয়ার করছি সেখানে যেন এডিটার এই অপশানটাতে ক্লিক করা থাকে। এডিটার অপশানটাতে ক্লিক করা না থাকলে যাকে পাঠানো হচ্ছে সে সেই ফাইলটাকে দেখতে পাবে না, মানে ডাউনলোড করতে পারবে না। ফলে ভিউয়ার বা কমেন্টেটার নয়, এডিটার অপশানটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এইখানে যে তলায় অ্যারো চিহ্নটা আসছে মোবাইলে, সেখান থেকে সেটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসবে যে এক্ষেত্রে আর ইউ শিওর অপশানটা আসছে, এখানে আমি শেয়ার অপশানটাতে ক্লিক করে দিলাম। যে মুহূর্তে শেয়ার অপশানটাতে ক্লিক করে দিলাম সেই মেল আইডিতে এটা চলে গেল। ঠিক আছে, ফলে এইভাবে তুমি গুগল ড্রাইভের মাধ্যমে তোমার সমস্ত যে 26 MBর ওপরের যে ফাইল গুগল ড্রাইভে 15 GB অবধি পাঠানো যায় সেটা তোমরা পাঠাতে পারবে। তাহলে তোমাদের কাছে এটা মোটামুটি পরিষ্কার হলো। আমরা দেখে নিয়েছি অলরেডি যে তাহলে কেমন করে আমরা খাতাটাকে তৈরি করব। ফ্রন্ট পেজ থাকবে এবং তারপরে অন্যান্য সমস্ত পেজগুলো সিরিয়ালি পরপর থাকবে। কেমন করে হেডিংয়ে আমরা রোল নাম্বার, সাবজেক্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে পেপারের নাম দেব প্রত্যেকটা পাতাতে, সেটা আমরা দেখে নিয়েছি। এ প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস বলে দিই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মার্কস ডিভিশন বা মার্কস প্যাটার্নের একটি নোটিফিকেশন বার করেছিলেন। সেখানে বলা আছে যে তোমাদের কটা প্রশ্নের উত্তর লিখতে হবে। যারা 60 নম্বরের থিওরিটিক্যাল এক্সামিনেশন দেবে তাদের ক্ষেত্রে 6টা 5 নম্বরের এবং 3টে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। এক্সামিনিজ টু আনসার 6 কোয়েশ্চেন্স আউট অফ 8 ক্যারিং 5 মার্কস ইচ। 8টার মধ্যে 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর করে, অ্যান্ড আনসার 3 কোয়েশ্চেন্স আউট অফ 5 ক্যারিং 10 মার্কস ইচ। 10 নম্বরের প্রশ্নের 5টা প্রশ্ন থাকবে, 3টে লিখতে হবে। একইভাবে যারা 40 নম্বরের পরীক্ষা দেবে তাদের 8টা কোয়েশ্চেন্স লিখতে হবে আউট অফ 10 ক্যারিং 5 মার্কস ইচ। তো এইরকমভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ডিভিশন করে দিয়েছে যে কেমন করে মার্কস ডিভিশন করে দিয়েছে। 70 নম্বরের ক্ষেত্রে কি করতে হবে, 100 নম্বরের ক্ষেত্রে যদি পরীক্ষা, এটা ফাইনাল মোডালিটি পাবলিকেশনের আগে বেরিয়েছিল তাই 100 নম্বরের উল্লেখ ছিল। আমরা জানি পরবর্তীকালে 100 নম্বরের কোনো পরীক্ষা হচ্ছে না সম্ভবত, কারণ পার্ট 3 পরীক্ষাটা এখন 50 নম্বরের হচ্ছে। ফলে বুঝতেই পারছো তোমরা বেসিক্যালি তোমাদের 60 নম্বরে যারা আর্টসের পরীক্ষা দেবে তাদের 60 নম্বরে হবে। যারা সায়েন্সে প্র্যাকটিক্যাল বেসড পরীক্ষা দেবে, সায়েন্স বা জিওগ্রাফি বা ইকোনমিক্সের মতো জিওগ্রাফির মতো সাবজেক্টে যদি কেউ পরীক্ষা দাও বা সাইকোলজির মতো, সেখানে 40 নম্বরের পেপার থাকতে পারে। সেই পেপারে তোমরা 8টা প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে 5 নম্বরের, 5 আসছে 40।
তো এই হচ্ছে তোমাদের মোটামুটি মার্কস ডিভিশন। এরপরে আমি ফাইনাল কনক্লুডিং পোর্শন অফ দ্য ভিডিওতে যাব, যেখানে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণিত আরো যে সমস্ত অন্যান্য ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা দেখে নিলাম যে কেমন করে আমরা আমাদের পরীক্ষার খাতাটাকে প্রস্তুত করব পাঠানোর জন্য একটা সিঙ্গেল পিডিএফ ডকুমেন্ট হিসেবে। কেমন করে স্ক্যান করব, অ্যাডোব পিডিএফ স্ক্যানারে স্ক্যান করতে পারি বা অন্য যে কোনো সফটওয়্যারে স্ক্যান করতে পারি, করার পরে সেটাকে কেমনভাবে মেল করব, কেমনভাবে ফ্রন্ট পেজটিকে ফিল আপ করবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে প্রত্যেকটা আনসার শিটের যে A4 পাতা, সেই পাতাটির ওপরে হেডারে কি কি লিখবো, রোল নাম্বার, সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে পেপার বা কোর্সের নাম লিখে কেমন করে রেডি করব, সেটা আমরা অলরেডি দেখে নিলাম। এরপরে আবার ফেরত আসছি ভিডিওর একেবারে অন্তিম পর্বে, যেখানে কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন রয়েছে। সেই ইনস্ট্রাকশনগুলো কি কি আমরা একবার দেখে নেব। পয়েন্ট নাম্বার 14, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ইন কেস অফ ফেলিয়ার ইন ইলেকট্রনিক সাবমিশন, এক্সামিনিজ মাস্ট সাবমিট দ্য সেম টু দেয়ার রেসপেক্টিভ কলেজেস উইদিন দ্য স্টিপুলেটেড টাইম অফ ইচ ডেজ এক্সামিনেশন অ্যান্ড কালেক্ট রিসিপ্ট অফ সাবমিশন ফ্রম দ্য কলেজ এন্ড। যদি এরকম কোনো পরীক্ষার্থী থাকে যারা ঠিক সময়ে মেলের মাধ্যমে কিছুতেই পাঠাতে পারছে না, এরকম হতে পারে যে অনেকে মেলের মাধ্যমে ঠিক সময়ে পাঠাতে পারছে না, যারা পাঠাতে পারবে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের এক্ষেত্রে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে তারা যেন তাদের এই আনসার শিটটিকে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে, অর্থাৎ যদি পরীক্ষা উদাহরণস্বরূপ শুরু হয় দুপুর 12টার সময়, তাহলে 11:30টার সময় তুমি প্রশ্ন পাবে, 12টার সময় তুমি লেখা শুরু করবে, 12টা পরে 1টা 2টো 3টের সময় তোমার পরীক্ষা শেষ হবে নিয়ম অনুযায়ী। দুপুর 3:30টার মধ্যে তুমি স্ক্যান করে সেটাকে মেল করার চেষ্টা করবে, যারা যারা স্ক্যান করে মেল করার চেষ্টা করবে, যারা যারা পারবে না, যারা কলেজে এসে জমা দেবে, তাদের এই 3টে থেকে 3:30 বা যে টাইমটা দেওয়া হবে এক্স্যাক্টলি সেই টাইমের মধ্যে উইদিন দ্যাট স্টিপুলেটেড টাইম প্রত্যেক দিনের পরীক্ষা শেষে তাদেরকে কলেজে এসে খাতা দিতে হবে, এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে যে খাতা কালেক্ট করেছে তার একটা রিসিপ্টও দেবে। If answer script are not sent electronically, physically submitted to the college within the given time, as per rule, examinee may or would be marked as absent in respect of the examination of that particular paper or course. ওই পার্টিকুলার কোর্স বা পেপারে তোমাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে যদি তুমি ঠিক সময়ের মধ্যে খাতা, নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা জমা না দাও। খুবই মাথার মধ্যে রাখতে হবে যে ঠিক সময়ে আমাদেরকে যেন খাতাটা আমরা গিয়ে জমা দিই। যারা যারা ইলেকট্রনিক সাবমিশন করবে তারা অবশ্যই মাথায় রাখবে যে এক্স্যাক্ট সময়ের মধ্যে আমি যেন মেলটা করি। ওই জন্য আমি বারবার বলছি 5 মিনিট বা 10 মিনিট আগে আমি মেল করতে শুরু করব, কারণ আমরা জানি না যে আমাদের ইন্টারনেটের কানেক্টিভিটি সমস্ত জায়গায় সমান থাকবে কিনা। এবং অবশ্যই যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, একটা স্ক্রিনশট আমরা নিয়ে রাখবো সেন্ট মেলে গিয়ে, যে আমি মেলটা ঠিক মতো গেল কি গেল না তার জন্য। সেটা পরবর্তীকালে যদি না যায় ঠিক সময় সেই স্পেসিফাইড মেলেতে, সেটা প্রমাণ করার জন্য অবশ্যই প্রত্যেকে মোবাইল ফোনে গিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবে। স্ক্রিনশট নিতে আমরা সবাই জানি। 15 নম্বর পয়েন্ট, স্টুডেন্টস উইল হ্যাভ টু গিভ অ্যান আন্ডারটেকিং রিগার্ডিং দ্য মেনটেনেন্স অফ দ্য স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশন and acquaintance with the rule by signing the front page of the answer script. If answer script is sent electronically, screenshot of the sent mail is to be preserved. যেটা একটু আগেই বললাম, সেই স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবে। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা জানি যে তাদের যে ফ্রন্ট পেজে একটা মুচ লেখা দেওয়া হচ্ছে যে তারা এক্সামিনেশন বাড়ির মধ্যে দিলেও এক্সামিনেশনের সমস্ত ধরনের যে স্যাংটিটি, এক্সামিনেশন আমি কোনো বই দেখে দিচ্ছি না, এক্সামিনেশনের যে পবিত্রতা কোট আনকোট, তাকে কিন্তু মেনশন বা তাকে কিন্তু এক্ষেত্রে পুরোপুরি রাখতে হবে। সো যদি কোনো পরবর্তীকালে ট্রাফিক জ্যাম হয় তার জন্য কিন্তু আমাদের কি স্ক্রিনশটটা, অনেক ক্ষেত্রে যেরকম এমনি ট্রাফিক জ্যাম হয়, ইন্টারনেটের কানেক্টিভিটিতেও ট্রাফিক জ্যাম হয়, সেটা কথা মাথায় রেখে আমাদেরকে স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে হবে। শেষ পয়েন্ট, although the students will take examinations from home, they will come under the purview of the disciplinary measures on the basis of the examiner's report in case of any of them
writes or post anything that might compromise the sanctity of the system, which depends mostly on the trust and responsibility of the learner. তোমাদের ওপর নির্ভর করে, তোমাদের ওপর ভরসা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা নিচ্ছে। ফলে আশা করা যায় যে তোমরা সমস্ত ধরনের ডিসিপ্লিনারি মেজার পালন করে চলবে, তোমরা অন্যান্য অসৎ উপায় অবলম্বন করবে না, এবং সেটাই এখানে বলা হয়েছে যে অসৎ উপায় অবলম্বন না করে সৎ উপায় অবলম্বন করে তোমাদের বিশ্বাসের উপর ভরসা করে এই পরীক্ষা কন্ডাক্ট করা হবে। সকলকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরিশেষে আমি যে কথাটা কয়েকটা জিনিস একবার সাম আপ করে দিতে চাই ভিডিওর শেষে, সেটা একটু পরপর বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত যেটা প্রয়োজন, 1 নম্বর, তোমাকে অবশ্যই তোমার একটা মেল আইডি ক্রিয়েট করতে হবে। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এই ভিডিওতে গিয়ে একবার দেখে নাও যে কেমন করে মেল আইডি ক্রিয়েট করতে হয়, 1 নম্বর। 2 নম্বর, অবশ্যই তোমার একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকা মোবাইল ফোনের প্রয়োজন পড়বে, যে মোবাইল ফোন থেকে তুমি স্ক্যান করবে। ফলে যদি কারোর ইন্টারনেট না থাকে, ইন্টারনেট ভরে নিয়ে সেই পরীক্ষার দিনের জন্য রেডি হয়ে থাকবে। ধরা যাক, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, পরীক্ষা শুরু হলো দুপুর 12টার সময়। দুপুর 12টার সময় পরীক্ষা শুরু হওয়া মানে হচ্ছে দুপুর 11:30টার মধ্যে কলেজের ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার প্রশ্ন তুমি পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে তুমি প্রশ্নটিকে মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নিলে, আমার ধারণা প্রিন্ট করার জন্য বেরিয়ে সময় নষ্ট না করাই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব। যদি কারো খুবই অসুবিধা হয় প্রিন্ট করতে পারো, সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত চয়েস। তারপরে তোমরা উত্তরপত্র যখন তৈরি করবে, আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যেন এই ফ্রন্ট পেজটি প্রত্যেকটা পরীক্ষার জন্য আগে থেকে প্রিন্ট করে অবশ্যই নিজের কাছে রাখবে। সেখানে যেরকমভাবে দেখানো হয়েছে সেরকমভাবে ফিল আপ করে ফেলবে এবং নিজের সই করে ফেলবে, এবং তারপরে তোমরা এইভাবে A4 শিটগুলোকে রেডি করে ফেলবে। ওপরের দিকে নিজের রোল নাম্বার, সাবজেক্ট এবং পেপার এবং কোর্স নাম্বার লিখে তারপর তোমরা উত্তরপত্র লিখতে শুরু করবে। ধরা যাক পরীক্ষা শুরু হলো 12টা থেকে, তোমরা 11:30টায় প্রশ্ন পেয়ে গেছো, এগুলো রেডি করে তোমরা 12টার সময় পরীক্ষা দিতে শুরু করলে। আমি টাইমগুলো সবই টেন্টেটিভ বলছি, পরবর্তীকালে পরিবর্তন হতে পারে। 1, 2, 3টের সময় তোমাদের ফর এক্সাম্পল পরীক্ষা শেষ হলো, তোমাদের 3:30-এর মধ্যে অবশ্যই প্রশ্নপত্র এক্ষেত্রে জমা দিতে হবে। 3:30-এর মধ্যে যখন তুমি তোমার পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা পাবে এবং 8 ঘন্টা পাবে মাত্র তোমরা এই প্রশ্নপত্র স্ক্যান করে পাঠাবার জন্য। ফলে প্রশ্নপত্র তোমরা তারপরে স্ক্যান করতে শুরু করবে। কেমন করে স্ক্যান করবে সেটা অ্যাডোব স্ক্যানারে বা অন্য কোনো স্ক্যানারে, সেটা আমি অলরেডি ভিডিওর প্রথম দিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। স্ক্যান করার পরে তোমরা নির্দিষ্ট ইমেল আইডিতে, যে সাবজেক্টের যে ইমেল আইডি, সেখানে পাঠাবে। কেমন করে পাঠাবে সেটাও আগে থেকে দেখিয়ে দেওয়া আছে। পাঠাবার পরে তোমরা স্ক্রিনশটটা সেন্ড মেলে গিয়ে নিয়ে রাখবে, যদি পরবর্তীকালে কোনো প্রয়োজন হয়। যদি তোমরা জমা দাও খাতা কলেজে এসে, তাহলে তোমরা কলেজ থেকে অবশ্যই রিসিপ্ট নিতে ভুলবে না যে আমি খাতা জমা দিলাম। কিন্তু অবশ্যই এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই, অর্থাৎ ওই 8 ঘন্টার মধ্যেই খাতা কিন্তু জমা দিতে হবে। সেটা ইলেকট্রনিক্যালি হোক, ইমেলের মাধ্যমে হোক, অথবা কলেজে ফিজিক্যালি এসে হোক। তো এই হচ্ছে পুরো বিষয়ে পরীক্ষার ব্যাপারে আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝেছো। কোনো জায়গাতে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওর তলায় তোমরা কমেন্ট করতে পারো, এবং তোমরা অবশ্যই প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করতে পারো, কলেজের যে কোনো স্যারকে, যারা তোমাদের ডিপার্টমেন্টের কনসার্ন টিচার, প্রত্যেককেই জিজ্ঞেস করতে পারে। প্রত্যেকেই ব্যাপারে অবগত রয়েছেন যে কেমন করে এই জিনিসটি হতে চলেছে, এই পরীক্ষাটি হতে চলেছে। তো আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা।